এবার যিনি রাজ্যপাল তাকে আপনি কিন্তু একটা অর্ডিনারি পার্সন ভাববেন না। আপনি দাবি জানালেই যে আপনাকেই উনি বলবেন যে আপনি গভর্নমেন্ট ফর্ম করুন, এটা কিন্তু রাজ্যপালের কোনো রকম বাধ্যবাধকতা নেই। আচ্ছা, ব্যাপারটা এরকম, রাজ্যপাল দেখবেন যে তিনি তার নিজের স্যাটিসফ্যাকশন হয়ে দেখবেন যে এই যিনি এসছেন ইনি কি অ্যাকচুয়ালি আমাদের একটা স্টেবল সরকার দিতে পারবেন, গভর্নমেন্টটাকে স্টেবল হবে। কারণ মনে রাখবেন, গভর্নমেন্টটা কার? সরকারটা কিন্তু রাজ্যপালের, মুখ্যমন্ত্রী সরকার নয়, রাজ্যপালের সরকার। কারণ তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এই যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কথাটা বলছে, এটা গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। এই গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলই হচ্ছে তার ডেজিগনেশন। কিন্তু আপনারা যে ভুল করে সবসময় বলে যাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, এইখানেই ভুল করলেন, অজ্ঞতা। আচ্ছা, রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী নেই, সংবিধানে কোথাও নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হলে তো রাজ্যের তো গভর্নর একজন আছে, রাজ্যের রাজ্যপাল, ঠিক কথা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের নন। কার মুখ্যমন্ত্রী বলুন তো? তিনি ওই যে কাউন্সিল অফ মিনিস্টার যেটা আছে সেইটার মুখ্য, কিন্তু তার পারপাস হচ্ছে মন্ত্রী হিসেবে মন্ত্রণা দেওয়া কাকে? রাজ্যপালকে। রাজ্য পরিচালনার ভার কিন্তু রাজ্যপালের, মুখ্যমন্ত্রীর ওপরে নয়। Disclaimer. The information provided by the speaker, presenter on the IDOT platform is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আপনাদের কাছে এবার যে পর্বটি নিয়ে হাজির হচ্ছি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক বিষয়। সেটা হলো আমাদের 17তম বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে গেছে। আপনারা জানেন রাজ্যের শাসক দল পরাস্ত হয়েছে এবং কেন্দ্রীয় শাসক দল এখানে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা এসে গেছেন, প্রায় 270 আর অপরদিকে 80। আর কয়েকদিনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 তারিখে রবীন্দ্র জয়ন্তীর দিন এই বাঙালিদের পার্টি নয় বিজেপি, এরকম ধরনের যে একটা বাজারে কথা ছড়ানো রয়েছে সেটাকে প্রতিহত করতেই এই সুযোগটা নিয়ে নিয়েছেন। রবীন্দ্র জয়ন্তীর দিনেই নাকি এখানেতে প্রথম বিজেপি সরকার শপথ নেবে রাজ্যে। কে হবেন মুখ্যমন্ত্রী এখনও ঠিক নেই, সেসব নিয়ে আলোচনা চলছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আলোচনা চলছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ 6ই মে পর্যন্ত যা সাংবিধানিক নিয়ম, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এরপর নতুন মন্ত্রী তিনি পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা করবেন, ঠিক যেভাবে এর আগের সরকারে বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন। তিনি অবশ্য এতদিন অপেক্ষা করেননি। যেদিনকে ভোট গণনা হচ্ছিল বেলা 3টে সাড়ে 3টের সময় তিনি কিন্তু রাইটার্স বিল্ডিং থেকে বেরিয়ে এসে রাজ্যপালের কাছে সরাসরি যোগাযোগ করে তার হাতে পদত্যাগপত্র তুলে দেন। কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে আসন বিন্যাস যেভাবে ফলাফল বেরোচ্ছে তাতে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হতে যাচ্ছে। এই অভিজ্ঞতার নিরিখেই তিনি কিন্তু গণতন্ত্রের প্রতি তার যে শ্রদ্ধা বা তার যে দায়বদ্ধতা সেটাকে মনে করে তিনি করেছিলেন। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি তো জিতে আছেন, তিনি তো হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে, তাই তিনি পদত্যাগপত্র দেবেন না। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং এই রাজ্যের শাসক দলের প্রাক্তন শাসক দলের যিনি সাংসদ, তিনি বলেছেন সংবিধানে এরকম কোনো লেখা নেই যে ওনাকে পদত্যাগ করতে হবে। যে বিষয়টা আমার কাছে খুব একটা বোধগম্য হয়নি। এবং বিভিন্ন কাগজপত্র পত্রিকায় বিভিন্ন আইনবিদরা, বিভিন্ন যারা রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন যারা রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, তারা নানা রকম ব্যাখ্যা দিয়ে বলেছেন যে উনি বললে কি আর না বললে কি, ওনাকে রাজ্যপাল ডেকে তাকে বরখাস্ত করে দিতে পারেন, সেটা তো অপমানের পক্ষে হবে, নিজে নিজে দিয়ে দেওয়াটা অনেক বেটার। তাহলে কি বিকল্প থাকতে পারে? বিকল্প কিছু রাস্তা আছে কি না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলতে পারেন কি না সে সম্পর্কে জানতে আমরা একজন আইনবিদ ডক্টর সুবোধ রায়ের কাছে হাজির হয়েছি। ডক্টর সুবোধ রায়ের কিন্তু পরিচয় শুধু আইনবিদ নয়, তিনি কিন্তু নিউক্লিয়ার ফিজিক্সের একজন সায়েন্টিস্ট
মস্কো ইউনিভার্সিটি থেকে তিনি কিন্তু পাশ করে এসেছিলেন এবং অনেক বিতর্কিত বিষয়, যেমন প্রথমে তিনি করেছিলেন যে অমর্ত্য সেন নোবেল পায়নি, প্রথম কথাটা ইনিই বলেছিলেন। এর আরও দু একটা সাক্ষাৎকার আমার চ্যানেলে আছে, আপনারা একটু খুঁজে নিলে সেগুলো পেয়ে যাবেন। বিশেষ করে এসআইআর নিয়ে তিনি যা বলেছেন, ভারতে একমাত্র আইনজীবী হিসেবে আমি দেখেছি এবং সাধারণ মানুষ হিসেবেও দেখেছি, তিনি কিন্তু প্রামাণ্য নথি তথ্য দিয়ে বুঝিয়েছেন এবং সেটা কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে, ওখানে ডেট পড়ছে। আবার ডেট কবে পড়বে সুবোধবাবু? আবার 11 দিন। আচ্ছা, 11ই আমাদের মে আবার ডেট পড়েছে, সেই ডেটে বোঝা যাবে বিষয়টা কী হচ্ছে। আমি আর কথা বাড়াবো না, সরাসরি ডক্টর সুবোধ রায়ের সঙ্গে আমি আলোচনায় চলে যাচ্ছি। সুবোধবাবু নমস্কার, আমাদের চ্যানেলেতে আপনি সময় দিয়েছেন, এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। আপনার কাছে যেটা আমি জানতে চাইছি, এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সাংবিধানিক সংকট বলা হচ্ছে যে আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তনই ব্যবহার করছি কথাটা, উনি বলেছেন যে উনি পদত্যাগপত্র জমা দিতে রাজ্যপালের কাছে যাবেন না, কেননা তাকে জোর করে হারানো হয়েছে, 100টার বেশি আসন কারচুপি করা হয়েছে, না হলে তিনিও এবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন যদি না এই কারচুপিটা করা হয় জোর জবরদস্তি, তাই তিনি পদত্যাগপত্র জমা দেবেন না। এবার যদি উনি পদত্যাগপত্র জমা না দেন, তাহলে কি নতুন মন্ত্রিসভা মানে রবীন্দ্র জয়ন্তীতে তৈরি হতে পারবে না, না কি কতটা সংকট সাংবিধানিকভাবে দেখা দিচ্ছে, আপনি কি বলবেন? মহা মুশকিল। সাংবিধানিক সংকটটা কোথায় দেখছেন আপনারা? আমি কোনো সাংবিধানিক সংকট দেখছি না তো। কিসের সংকট? কিসের সংকট? এই যে আমি দেব না, ওখান থেকে আবার সাংবিধানিকভাবে রাজ্যপাল বলবেন যে তাহলে আপনাকে বরখাস্ত করতে হবে, এরকম ধরা যাক আপনি মুখ্যমন্ত্রী, হ্যাঁ, আপনার অ্যাকচুয়াল পজিশনটা সম্পর্কে আপনার ধারণা আছে তো? আপনি জানেন আপনি কে, আপনি কতখানি দায়বদ্ধ সংবিধান অনুযায়ী, এটাকে আপনি জানেন। এটাকে আমি সাংবিধানিক সংকট বলবো না, এটা বলবো অজ্ঞতার সংকট। আচ্ছা, অজ্ঞতার সংকট, হ্যাঁ, সাংবিধানিক সংকট না। কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি চিফ মিনিস্টার, যাকে বাংলায় আমরা বলছি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী কি নির্বাচিত হন না কি হন? নির্বাচিত মুখ্যমন্ত্রী না, নির্বাচিত নন। তার দলে যারা নির্বাচিত হয়ে আসেন বিধায়ক, তারা নির্বাচন করেন তাদের মন্ত্রীদের মধ্যে মুখ্য হিসেবে না। তাহলে আপনাদের ধারণাটা ভুল। তাদের দলের কেউই তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন না। পরিষদীয় নেতা, পরিষদীয় নেতা মানে যারা যারা ইলেক্টেড হয়ে এসেছেন তারা সবাই মিলে ঠিক করলেন এবারে আমাদের তরফ থেকে আমরা তো অলরেডি ক্ষমতার অধিকারী হচ্ছে গভর্নমেন্ট ফরমেশনের জন্য, আমাদের একজন নেতাকে আমরা নির্বাচিত করি বা মনোনীত করি, যিনি মহামান্য রাজ্যপালের কাছে যাবেন, গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন। ঠিক আছে? এই যে পরিষদীয় দলের যে মেম্বার যারা, তারা কিন্তু কোনো মুখ্যমন্ত্রী টন্ত্রী কোনো রকম কিছুই করে নির্বাচিত করার নেই, কিছু নেই। তারা বলছে ইনি হচ্ছেন আমাদের নেতা, শুধু এইটুকু, দ্যাটস ইট। এবার উনি কি করবেন কি করবেন না সেটা পরবর্তী। তাহলে প্রথম হলো নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা একজন পরিষদীয় নেতা তৈরি করলেন, তাদের একজন নেতা তৈরি করলেন, সেই পার্টিকুলার পার্টির একজন নেতা তৈরি করলেন, যিনি যে পার্টি মেজরিটি হতে ধরুন মেজরিটি, সেই যাবে রাজ্যপালের কাছে। তিনি যাবেন, আপনি সে বলবেন না, একজন একজন রাজ্যপালের কাছে যাচ্ছেন, তিনি যাবেন রাজ্যপালের কাছে, গিয়ে দাবি জানাবেন যে আমি মুখ্যমন্ত্রী পদে আমি গভর্নমেন্ট ফর্ম করতে চাই। বেশ। এবার মুখ্যমন্ত্রী, এবার যিনি রাজ্যপাল, তাকে আপনি কিন্তু একটা অর্ডিনারি পার্সন ভাববেন না। আপনি দাবি জানালেই যে আপনাকেই উনি বলবেন যে আপনি গভর্নমেন্ট ফর্ম করুন, এটা কিন্তু রাজ্যপালের কোনো রকম বাধ্যবাধকতা নেই। আচ্ছা, ব্যাপারটা এরকম, রাজ্যপাল দেখবেন যে তিনি তার নিজের স্যাটিসফ্যাকশন হয়ে দেখবেন যে এই যিনি এসছেন ইনি কি অ্যাকচুয়ালি আমাদের একটা স্টেবল সরকার দিতে পারবেন, গভর্নমেন্টটাকে স্টেবল হবে। কারণ মনে রাখবেন, গভর্নমেন্টটা কার? সরকারটা কিন্তু রাজ্যপালের, মুখ্যমন্ত্রী সরকার নয়, রাজ্যপালের সরকার। কারণ তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এই যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কথাটা বলছে, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, এই গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলই হচ্ছে তার ডেজিগনেশন। কিন্তু আপনারা যে ভুল করে সবসময় বলে যাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, এইখানেই ভুল করলেন, অজ্ঞতা। আচ্ছা, রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী নেই, সংবিধানে কোথাও নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হলে তো রাজ্যের তো গভর্নর একজন আছে, রাজ্যের রাজ্যপাল, ঠিক কথা, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নয়।
তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের নন। কার মুখ্যমন্ত্রী বলুন তো? তিনি হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার যেটা আছে সেইটার মুখ্য, কিন্তু তার পারপাস হচ্ছে মন্ত্রী হিসেবে মন্ত্রণা দেওয়া কাকে? রাজ্যপালকে। রাজ্য পরিচালনার ভার কিন্তু রাজ্যপালের, মুখ্যমন্ত্রীর ওপরে নয়। আমরা আদৌ এ ব্যাপারে কিছু জানি না, এই এক বিরাট অজ্ঞতা। সেকেন্ড হচ্ছে রাজ্যপাল যখন দেখবেন বা স্যাটিসফাইড হবেন যিনি পারবেন করতে, তখন রাজ্যপাল তাকে বলবেন যে আপনি গভর্নমেন্ট ফর্ম করুন, আপনাকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছি, অ্যাপয়েন্ট করছি, আমি নির্বাচিত করছি না। আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রী নন, মুখ্যমন্ত্রী আপনাকে আমিই বানাচ্ছি। তাহলে তো এই ব্যাপারটা দাঁড়ালো, ওই মন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচন করার বিষয়টা যখন রাজ্যপালের কর্তৃত্বের মধ্যে থেকে যাচ্ছে, তাহলে তাকে ডিসমিস করার ব্যাপারটাও তো তারই। কিন্তু এর জন্য তো আপনার কোনো জ্ঞানের কোনো দরকার নেই, রকেট সায়েন্স নয়, কিছু না, লেখা আছে। জানি কোন লেখা আছে? আপনার এই সংবিধান মুক্ত বলেন বটে, লেখা পড়ার দেখে নেই। দেখাচ্ছি, আমার কাছে গেছে, এটা এই হচ্ছে ভারতের সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা দেখা যাক এই সম্পর্কে কোন ধারায় কি লেখা আছে না। 164 আর্টিকেলে সংবিধানের স্টেট সম্পর্কে ব্যাপার সেই সংবিধানের 164 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদে দেখা যাচ্ছে ইংরেজিতে। মনে রাখুন, সংবিধান আমি আগেও বলেছি, আপনাকে এখনো বলছি, সংবিধান কিন্তু ভারতে দুটো আছে, ইংরেজি আর হিন্দি। হিন্দি কিন্তু ইংরেজি ট্রান্সলেশন বলবেন না, ওটা হচ্ছে সংবিধান, ভারত কা সংবিধান, আর এটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কিন্তু ভারতের সংবিধান বলে কোনো সংবিধান নেই, ওইটা হচ্ছে গিয়ে এই ইংরেজি বা হিন্দির ট্রান্সলেশন, ওটা হচ্ছে ট্রান্সলেশন, সংবিধান নয়। কেন নয় সেটা আপনি আগেও বলেছেন, যদি আবার যদি কখনো প্রয়োজন হয় আমি আপনাকে বলব। যাক, এবার তাহলে দেখা যাক এই 164 আর্টিকেলে ইংরেজিতে কি লেখা আছে অ্যাবাউট দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ মিনিস্টার। The chief minister shall be appointed by the governor, and the other ministers shall be appointed by the governor on the advice of the chief minister, and the ministers shall hold office during the pleasure of the governor. যারা মিনিস্টার্স হবেন তার মধ্যে চিফ মিনিস্টার কিন্তু একজন মিনিস্টার, সমস্ত মিনিস্টাররাই ততদিন পর্যন্ত হোল্ড করবেন তাদের অফিস, মানে তারা মিনিস্টার থাকবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত গভর্নরের আস্থাভাজন হবে। মানে গভর্নর যতক্ষণ পর্যন্ত প্লিজ তাদের উপরে, ততদিন পর্যন্ত তারা মিনিস্টার। যখনই প্লেজারটা হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাদের মিনিস্ট্রি আর থাকবে। তাহলে এই যে রাজ্যপাল, এ তো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে থাকছে, যেটা ব্রিটিশ আমলে আমাদের সেই বড়লাট ছিল রাজার অধীনে। হ্যাঁ, সে তো অবশ্যই, আপনি কনস্টিটিউশনটা কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন, কিন্তু পরের ব্যাপার, এ নিয়ে আলোচনা করবো। তাহলে তো রাজ্যপালের প্রভাবও থাকতে পারে, ওটা একটা আলাদা বিষয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার অতএব গভর্নর চাইলে তিনি যখন খুশি যাকে খুশি যে কোনো মিনিস্টারকে যাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন স্যাক করে দিতে পারেন, প্রয়োজন যদি হয়। প্রয়োজন হয় না, কারণ যখনই নতুন কোনো সরকার গঠিত হওয়ার আগে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়, যখন দেখা যায় যে পুরনো যিনি এই সরকারের দায়িত্বে ছিলেন তিনি অলরেডি বুঝে গেছেন যে তিনি আর গভর্নমেন্ট ফর্ম করবেন না, তখন তিনি স্বেচ্ছায় অবশ্যই তিনি চলে যান গভর্নরের কাছে, গিয়ে তিনি তার পদত্যাগপত্র পেশ করেন, এবং তখন গভর্নর নর্মালি যেটা করেন সেটা তাকেই বলেন যে আপনি আপাতত কাজ চালিয়ে যান ততক্ষণ পর্যন্ত নতুন চিফ মিনিস্টার মানে অফিসে না আসছে। তা গভর্নরের কাছে কে যান পদত্যাগ করে জমা দিতে? চিফ মিনিস্টার যাবে। চিফ মিনিস্টার, তার মানে তখনও তিনি কিন্তু চিফ মিনিস্টার, অর্থাৎ তার মেয়াদ তখনও শেষ হয়নি। ওই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে পর্যন্ত তিনি চিফ মিনিস্টার। রাজ্যপালের কাছে যাচ্ছেন যিনি, তিনি কিন্তু চিফ মিনিস্টার যাচ্ছেন পদত্যাগপত্রটি জমা দিতে, চিফ মিনিস্টার হিসেবে পদত্যাগপত্র জমা দিচ্ছেন। যদি ধরা যায় তার ওই মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে, পদত্যাগপত্রের কোনো মূল্য নেই, তা তিনি তো চিফ মিনিস্টারই নন।
তাহলে কি যে জমা দেবেন? তিনি তো ঢুকতেই পারবেন না। তাহলে তো 6 মে হ্যাঁ। আজ রাত 12টা বেজে 12টা পর্যন্ত সে মেয়াদ টেকনিক্যালি উনি আর পদত্যাগ করে জমা দিয়ে যেতে পারেন না, কারণ উনি তো চিফ মিনিস্টারই না, আর প্রয়োজনও নেই, প্রয়োজন নেই, অটোমেটিকলি খারিজ হয়ে যাচ্ছে পুরো ব্যাপার। হারিয়ে যাচ্ছে। আর যার জন্য দেখতে পাচ্ছি আমরা যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে যখন রাজ্যপাল থাকেন, তখন এখানে যদি কোনো বিরোধী দলের সরকার থাকে, যেখানেই থাকুক ভারতের, সে প্রান্তেই সবসময় দিকে একটা ক্ল্যাশ লেগে থাকে। সেটা প্রথম কেরালা সরকার যখন জওয়াহরলাল নেহরু ফেলে দিলেন, সেই সময় থেকে শুরু করে আমাদের এখানে 70s ধর্মবীরা যখন সরকার ফেলে দিলেন, অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, এরকম কথা উঠছে যে এই রাজ্যপাল পদটির স্বাধীন ভারতের কি প্রয়োজনীয়তা রয়েছে আলাদা করে, এরকম অনেক প্রশ্ন ওঠে। স্বাধীন ভারতে, হ্যাঁ, সেটা স্বাধীন ভারতের কি প্রয়োজন, সেটা একটা অন্য এপিসোডে আমরা আলোচনা করব। আমরা মোটামুটি এই আলোচনা আসতে পারি যেটুকু আপনি সাংবিধানিক যে এগুলো দেখালেন, ধারাগুলো দেখালেন, সেই ধারাগুলোর ওপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমাকে যেটুকু রয়েছে সেটা 172 নম্বর ধারায় নাকি এই কথাটা লেখা আছে যে এই 6 মানে এটা এবার 6 মে হয়েছে, 6 মে পর্যন্ত না, মানে যতক্ষণ পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে সেই পর্যন্ত বিষয়টা থাকছে। আচ্ছা, তাহলে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে, রাজ্যপাল কি করতে পারেন? একটা তো হচ্ছে আজকে রাত 12টা 1 মিনিটের পর যদি খারিজ হয়ে যায় 6 মে, তারপরে তো আর কোনো প্রয়োজন দাঁড়াচ্ছে না। এবার রাজ্যপাল যেটা বলতে পারেন সেটা হচ্ছে একটা তদারকি সরকার গঠনের জন্য একটা অনুরোধ জানাতে পারেন, সৌজন্যমূলক একটা অনুরোধ জানাতে পারেন। যাকে পদত্যাগ করে জমা তাকে জানাবেন না। আচ্ছা, এটা নর্মাল কোর্সে কোনো একজন যদি গভর্নর হন, এইটুকুই বলে, তিনি তো পদত্যাগপত্র জমা দেননি, তা তিনি তো পুরো জিনিসটাকেই তো, প্রক্রিয়াটাকেই তো সম্মান করেননি। তাহলে উনি, আমার তো মনে হয় উনি যেটা করতে পারেন, তখন তিনি আপনাকে সুজিত চ্যাটার্জি আপনাকে বলতে পারেন, আপনি প্লিজ 3 দিন ধরে যাকে খুশি রাজ্যপাল বলতে পারেন। আচ্ছা, 2 নম্বর বলা হচ্ছে যে সে তদারকি সরকার হিসেবে কাজ করবে যতক্ষণ না নতুন সরকার, মানে তিনি গঠন হচ্ছেন তিনি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এবার তখন কি যদি সেটা না হয়, তাহলে কি নতুন করে আবার একটা সরকার তৈরি রাজ্যপাল করতে পারেন, বা সরাসরি এটা কদিনের জন্য রাষ্ট্রপতি শাসনে চলে যেতে পারে? কদিনের জন্য কেন, 1 মিনিটের মধ্যে গিয়ে যিনি পরিষদীয় দলের নেতা হবেন তিনি তো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন যে আমি গভর্নমেন্ট ফর্ম করবো, সেই মুহূর্তে বলেন করুন, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আর চিফ মিনিস্টার করুন। এবার এটা আনুষ্ঠানিকভাবে ওই শপথ গ্রহণটা এইগুলো কখন, এই যে রাষ্ট্রপতির শাসন মুক্ত, এইগুলো কখন আসে? এগুলো এলিমেন্টারি ব্যাপার, এগুলো বোঝার জন্য কোনো রকেট সায়েন্স নয়, হাতি ঘোড়া কিছু নয়। আরে গভর্নমেন্টটার মেয়াদ শেষ হয়ে গেছে, ইলেকশনও হয়নি, কিছুই হয়নি, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি হয়। কারণ আর গভর্নমেন্ট তৈরি করার লোকই নেই, ইলেকশন হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, অলরেডি যারা ভিক্টরি পেয়েছেন, তারা মেজরিটি পেয়েছেন, বসে আছে তারা গভর্নমেন্ট ফর্ম করার জন্য। তো তখন তো রাষ্ট্রপতি শাসনের পুষ্টি আসছে না, সেই জন্য রাষ্ট্রপতি আসে। উনি তো সেই মুহূর্তে 1 মিনিটের মতো বলবেন যে এখন ফর্ম। এক্ষেত্রে কি হতে পারে, যেটা হচ্ছে সিটটা তো ফাঁকা রাখাই যাবে না, মুখ্যমন্ত্রী সিটটা। তাহলে 6 তারিখে রাত 12টার পরও ধরা গেল মমতা বন্দ্যোপাধ্যায় জমা দিলেন না, সেক্ষেত্রে 9 তারিখে শপথ গ্রহণের অনুষ্ঠান। শপথ গ্রহণ এর মধ্যেই তো বিরোধী দল যিনি ছিলেন, এখন যিনি নেতা হয়েছেন পরিষদ দলের নেতা, নিশ্চয়ই আজকে ডিসিশন, ওই কারণে ডিসিশন হচ্ছে আজকে যে 1 সেকেন্ডের জন্য ফাঁকা থাকবে না। ইনি যেই মুহূর্তে বলবেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু উনি গিয়ে বলতে পারেন যে আমি গভর্নমেন্ট ফর্ম করতেছি, আমাকে ডাক। আর উনি দেখবেন ঘড়ি যে রাত 12টা বেজে গেছে, নেই না, তাহলে অফিসিয়ালি তখনই মুখ্যমন্ত্রী মানে তৈরি হয়ে যাচ্ছে 9 তারিখে আনুষ্ঠানিক শপথ গ্রহণ। আনুষ্ঠানিক শপথ অলরেডি গভর্নমেন্ট তো ফর্ম করতে বলে দিয়েছেন, কিন্তু মন্ত্রিসভা গঠন হয়নি, কিন্তু পরিষদীয় নেতা দায়িত্ব নিয়ে নিলেন। আচ্ছা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের এখানকার যে তৃণমূলের যিনি সাংসদ, তিনি এরকম একটা কথা বলেছেন, মোবাইলে তো খুব ভাইরাল হচ্ছে কথাটা, সেটা হচ্ছে যে উনি পদত্যাগ করতে হবে, এরকম কোনো আইনি নেই। না, এটা কিন্তু ঠিকই বলেছেন কথাটা, আমি মানতে হবে। কিরকম সত্যি কোথায় লেখা আছে? নেই তো। একজন মন্ত্রিসভা মানে যিনি হেরে গেছেন এখনো কিন্তু তিনি জীবিত, মানে তার গভর্নমেন্টটা জীবিত, ঠিক আছে, কিন্তু জীবিত উনি এখন ইচ্ছে করলে যেতেও পারেন চিফ মিনিস্টার হিসেবে আরেকবার, মানে রাজ্যপালের কাছে গেলেন, রাজভবনে গেলেন, আর নাও যেতে পারেন।
তাকে যেতেই হবে, আমার কথা সত্যি বলতে পারো, ঠিক আছে, তুমি ঠিক বলেছো। এই বাধ্যবাধকতাটা নেই। না, এটা কিন্তু এটা বাধ্যবাধকতা দরকারও নেই। দরকার নেই বলে নেই, নেই। ওটা যদি প্রয়োজনীয়তা লেগে থাকতো অটোমেটিক হয়ে যাচ্ছে, হ্যাঁ অটোমেটিক, মানে সসম্মানে হতো, সেখানে সম্মানটা উনি সম্মানটা নিজেই নিলাম না আমি নিলেন সম্মানটা। না, উনি চাইলেন না সম্মান, তো হবে না, কি করে? তাহলে এটার মধ্যে কি একটা এরকম প্রচ্ছন্ন একটা ইঙ্গিত থাকে যে নিজেকে শহীদ হিসেবে প্রতিপন্ন করার একটা সেন্টিমেন্ট, একটা, এটাও কি মনে হয় আপনার? এটা কি লোকে এত বোকা, এইটার মাধ্যমে কেউ বলবে আপনি শহীদ হলেন, আপনি এত চিৎকার চেঁচামেচি করার কোনো মানে নেই, কিছু মানে ছিল না। যে কারণে চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল সেই ব্যাপারের দিকে সম্পূর্ণ চোখ বন্ধ করে রাখলো টোটাল ভাবে। এইটা আমি অবাক করছি, এটা নিয়ে আপনি পরে আমার সঙ্গে আলোচনা করবেন। মানে আপনি এসআই একটা নিয়ে বলতে চাইছেন? এসআই নিয়ে বলছি, এসআই যাবোই না, এসআই বলে যাচ্ছি না, তার আগে আমি এনুমারেশন ফর্মটা নিয়ে বলছি। ওইটার পরে তো এসআইআর, আর এসআইআরটাও তো কিছু হয়নি, আপনার এনুমারেশন ফর্মটাই তো নেই। আচ্ছা, এই কৌতূহলটা আমাদের দর্শকদের জন্য রেখে দিলাম। পরবর্তী পর্বেতে আপনার কাছে দুটো প্রশ্ন থাকবে, তার এইটাই একটা মারাত্মক জায়গা, যে ওই যে ফর্মটা দেওয়া হলো সেটা 19টা যে ফর্ম, সেই 19টা ফর্মের মধ্যে ফর্ম নয়, একটা আলাদা করে ফর্ম ফিল আপ হয়েছে যেটা বেআইনি। সুতরাং সেখান থেকে যে নির্বাচক মণ্ডলী তৈরি হলো, তারা যে ভোট দিল সেই ভোটটা বেআইনি, সম্পূর্ণ বেআইনি। তাদের ভোটে যে নির্বাচিত হয়ে সরকার আসতে যাচ্ছে সেটাও বেআইনি। সেই প্রসঙ্গটা নিয়ে আরেকটা পর্বে আমরা আসবো। আজকে তাহলে এই পর্বটা এখানেই শেষ করছি। হ্যাঁ, নমস্কার, খুব ভালো থাকবেন। আপনাদের বলছি, যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, বিষয়টা যদি আপনারা সহজভাবে বুঝে যেতে পারেন, তাহলে সহজভাবেই বলেছেন উনি, এদের না বোঝার মতন কিছু নেই, তাহলে অবশ্যই একটু লাইক দেবেন এবং অন্যকে শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে খুব খুশি হব এবং আলাদা উৎসাহ পাবো এই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য বানানোর জন্য। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।